নমস্কার। চারদিকে এমনি মজার কোনো অন্ত নেই। পদত্যাগী বাম নেতা বা প্রাক্তন বাম নেতা প্রতিকুর রহমানকে নিয়ে 2-4 দিন ধরেই খুব হইচই চলছে। তো এর মধ্যে তিনি তার নেতা বা প্রাক্তন নেতা মোহাম্মদ সেলিমকে গব্বর সিং বলে দিয়েছেন। তো এই নিয়ে মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করতে যাওয়ায় তিনি কলার খোসা দেখিয়েছেন। এই কলার খোসার মার্ক্সীয় লেনিনীয় কিছু ব্যাখ্যা থাকতে পারে, কি ব্যাখ্যা আমরা সেটা জানি না। আমরা সামান্য পরিমাণে হেসেছি, কিন্তু এই যে আমোদের পরিবেশ, এর মধ্যে ফুটেজ কিন্তু অন্য লোক নিয়ে চলে যাচ্ছে। প্রতিকুর হন, সেলিম হন, এইটা আমাদের মাননীয় পরমপ্রিয় শ্রী শ্রী উনিজি আমাদের প্রধানমন্ত্রীর সহ্য হয়নি। কারণ আমরা সবাই জানি যে ফুটেজে কেবল এবং কেবলমাত্র তার অধিকার। কাজেই এসব মজার মধ্যে তিনি আরেক দফা বড় বোমা ফাটিয়ে দিয়েছেন। গতকাল বা পরশু ছিল শ্রীরামকৃষ্ণের আবির্ভাব দিবস, জন্মদিন। তো সেই দিন তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে আমাদের পরম প্রিয় শ্রী শ্রী উনিজি টুইটার বা এই জাতীয় কোথাও সোশ্যাল মিডিয়ায় খুব পরিষ্কার করে লিখে দিয়েছেন স্বামী রামকৃষ্ণ পরমহংস। তো রামকৃষ্ণ পরমহংস কবে থেকে স্বামী হলেন আমি ঠিক জানি না, বোধহয় কোনো বাঙালি জানেন না। তার স্ত্রী সারদা দেবী জানলেও জানতে পারেন, তিনিও স্বামী বলে ডাকতেন কিনা আমি জানি না। কিন্তু তা বাদে কোশ্চিনকালেও আজ পর্যন্ত কেউ রামকৃষ্ণ পরমহংসকে স্বামী বলে ডেকেছে বলে আমি কখনো শুনিনি। তো এই কাণ্ড উনি তো প্রথমবার করলেন না, এর আগেও করেছেন 2-1 দিন আগে, বেশ কয়েকদিন আগে, 2-1 দিন নয়, লোকসভায় দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সোজা বঙ্কিমদা বলে দিয়েছিলেন, যেন ওনার নিজের মাস্তুতো ভাই। তো এই নিয়ে যথারীতি আগেরটা নিয়ে বঙ্কিমদা নিয়েও ঠাট্টা তামাশা হয়েছিল, এবং স্বামী রামকৃষ্ণ পরমহংস নিয়েও ঠাট্টা তামাশা চলছে, অনেকেই চালাচ্ছেন। এবং সার্চ লাইটটা সরে এসেছে প্রতিকুর এবং সেলিমের থেকে সরে গিয়ে পরমপ্রিয় শ্রী শ্রী উনিজির দিকে। তো এই নিয়ে ঠাট্টা তামাশা চলছেই সমাজ মাধ্যমে, কিন্তু আমার বক্তব্য একটু আলাদা। কেবল ঠাট্টা তামাশা করেই ছেড়ে দেবেন না, হাসির জিনিসে নিশ্চয়ই হাসবেন, কিন্তু ঠাট্টা তামাশা করেই ছেড়ে দেবেন না। ওনার যে দৃঢ় প্রতিজ্ঞা, যেটাকে ইংরেজিতে বলে ডিটারমিনেশন, ওনার যে দৃঢ় প্রতিজ্ঞা, একটা কঠোর চোয়ালের দৃঢ় প্রতিজ্ঞা, এদিকেও তাকিয়ে দেখুন। তো একটা লোক কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ অধ্যবসায় পেরিয়ে এই জায়গায় পৌঁছেছে সেটা একটু ভেবে দেখুন। তো লোকটি ছোটোবেলা সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না, কখনো শুনি তিনি মেট্রো রেলে দেখতেন কলকাতায় এসে ছোটোবেলায়, যদিও তার তো হিসেব অনুযায়ী বয়স তখন 30 ছাড়িয়ে যাওয়া উচিত। আবার শুনি যে ছোটোবেলায় তিনি ঝোলা নিয়ে কোথায় যেন একটা চলে গিয়েছিলেন। আবার এও শুনি যে ছোটোবেলায় তিনি চা বিক্রি করতেন, কোনটা আমরা ঠিক জানি না। কিন্তু একটা ব্যাপার জানি যে উনি বড় হবার পর একটা সময় গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং সেখানে কি পরিমাণ কষ্ট সাধন করে তারপর তিনি এক পা করে এগিয়েছেন সেটা ভেবে দেখুন। তো ওই গুজরাটে তিনি তাঁর আমলে যে কাণ্ডটা ঘটেছিল, যেটা আজও গুজরাট গণহত্যা নামে পরিচিত, সেটা অনেকটা ধামাচাপা দিয়ে দেওয়া গেছে, কিন্তু তার যে কষ্ট সাধন সেটা তো আর মিথ্যে হয়ে যায়নি। ওই কাণ্ডটি ঘটেছিল তারপরে তৎকালীন তার দলের প্রধানমন্ত্রী বাজপেয়ী তাকে খুব কড়া ভাষায় ভর্ৎসনা করে বলেছিলেন যে এ বেটা রাজধর্ম পালন করতে পারে না। এবং তারপর শোনা যায় তিনি পদত্যাগে এগিয়ে গিয়েছিলেন, পদত্যাগের দিকে, এবং এক চুলের জন্য তাকে পদত্যাগ করতে হয়নি। শোনা যায় মানে এটা আদবানি স্বয়ং বলেছেন। তো আদবানিকে তো তিনি সরিয়ে দিয়েছেন যাতে কথা শোনা না যায়, কিন্তু আদবানি এটা স্বয়ং বলেছিলেন। তো বাজপেয়ী করেছিলেন ভর্ৎসনা, এক চুলের জন্য পদত্যাগ থেকে তিনি বেঁচে গিয়েছিলেন। আর ওই কাণ্ডের জন্য আমেরিকা বলেছিল তাকে ভিসা দেবে না, এবং ওই কাণ্ডের জন্যই রাজদীপ সরদেশাই তার একবার ইন্টারভিউ নিতে গিয়েছিলেন, এবং তাতে তার নাকের জলে চোখের জলে হয়েছিল। তো সেই ভিডিও আমাদের চ্যানেলেই কোথাও একটা আছে, স্ক্রল টোল করে খুঁজে নিতে পারেন। তো সে এমন অবস্থা হয়েছিল গুজরাট গণহত্যা নিয়ে 3টি প্রশ্ন করার পরে, তো তিনি বললেন জল খাবো, তো রাজদীপ সরদেশাই তাকে জল দিলেন। উনি ঢকঢক করে জল খেয়ে বললেন এবার আমি চলে যাই, আর ইন্টারভিউ দেব না। তো এই যে আক্রমণ তার বিরুদ্ধে, এবং এই যে ওর নাকানি চোবানি খাওয়া ল্যাজে গোবরে, ওই যে ঘুমাতার বর্জ্য পদার্থের ল্যাজ মাখিয়ে চারদিকে ঘুরে বেড়ানো, এই একটা লোকের অবস্থা হয়েছিল। যে কোনো সাধারণ লোক হলে এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারে না, চোখ খুলতে যেতেই পারে না। চোখ খুলতে সে সত্যি সত্যি সব কিছু ছেড়ে দিয়ে সত্যি সত্যি হিমালয়ে চলে যাবে ঝোলা নিয়ে, কিন্তু উনি যাননি। উনি এই দুর্গত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছেন,
কেবলমাত্র গদি মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং তার যে সংঘ পরিবারের টিম আছে তার উপর ভরসা করে। তা এখন তো অনেক রকম কারিকুরি হয়েছে, নানা জিনিস হয়, নজরদারি হয়, নানা রকম এজেন্সি আছে, কিন্তু 2014 সালে যখন উনি জিতেছিলেন তখন তো এসবের বালাই ছিল না। তখন বিস্তর খাটাখাটনি করতে হয়েছে। ওই যে একদম তলানিতে তলিয়ে গিয়েছিলেন সেখান থেকে আর কেউ উঠে আসতে পারে না। একটা কথা আছে, উনি জি হ্যাঁ তো সম্ভব হয়, তো উনিজি বলেই উনি ওই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পেরেছেন কেবলমাত্র তাঁর দৃঢ় প্রতিজ্ঞা এবং চূড়ান্ত দৃঢ় মনোবলের উপর দাঁড়িয়ে। এইটাকে সম্মান করুন, স্রেফ হাসি ঠাট্টা করেই ছেড়ে দেবেন না। তো তারপর দেখুন সেখানেও তার দুর্গতি কিন্তু শেষ হয়নি। গোটা ভারতকে তিনি নানা কায়দা করে দখল করেছেন। তো একবার ক্ষমতায় আসার পর তো তার হাতে এসে গেছে কেন্দ্রীয় এজেন্সি, ইডি, সিবিআই থেকে শুরু করে নানা রকম তথাকথিত সাংবিধানিক প্রতিষ্ঠান, সব কটাকে তিনি অনেক কষ্ট করে একটু একটু করে গাপ করেছেন। তো সেটার পরিশ্রম কিছু কম নয়। তো অজস্র সমালোচনার সামনে পড়তে হয়েছে তাকে, তারপরেও তিনি সব কটাকে গাপ করে দিয়েছেন। এমনকি কিছু আইন পাশ করেছেন সংসদ থেকে বিরোধীদের সম্পূর্ণ বহিষ্কার করে দিয়ে, তাতেও পরিশ্রম কম হয়নি। এবং তারপর একটা একটা করে রাজ্য দখল করতে গেলে তো আরও অনেক পরিকল্পনা করতে হয়, সেই রাজ্যগুলোতে যেতে হয়, সব কটা তাকে করতে হয়েছে। কিন্তু তারপরে গোটা ভারত দখল হয়ে গেছে ওর এই অক্লান্ত পরিশ্রমে। কিন্তু দুঃখের ব্যাপারটা হলো বাংলা কিন্তু দখল হয়নি। তো এই কঠোর পরিশ্রমের পর একটা ছোট্ট জায়গা যদি বাদ পড়ে যায় কী পরিমাণ খারাপ লাগে ভাবুন তো। কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডবরা বলেছিল যে 5টা গ্রাম দিয়ে দিলে তারা আর যুদ্ধ করবে না, কিন্তু কৌরবরা কি সে কথা মেনেছিল? মানেনি, কারণ 5টা গ্রাম কিছু কম না। সারা রাজত্ব থাকলেও যদি 5টা গ্রাম বাদ থাকে তাহলেও কিন্তু বিজয় সম্পূর্ণ হয় না। কঠোর পরিশ্রম করে সেই বিজয়কে সম্পূর্ণ করার জন্য তিনি 21 সালে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করেন। ওই বর্ধমান বা তারকেশ্বর থেকে যেরকম অফিসে আসেন লোকজন, সেরকম নির্বাচনের আগে তিনি ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দেন। এবং সে কি যাতায়াত, সে কি পরিশ্রম, সে কি অকল্পনীয় মনোবল যে আমি পারছি না তবুও আমাকে রোজ সকালবেলা উঠে, সে সৌরভ গাঙ্গুলি যেমন টিম থেকে বাদ পড়ার পর রোজ ভোরবেলা উঠে মাঠে দৌড়তে যেতেন, রগড়াতে যেতেন, নিজেকে প্র্যাকটিস করতে যেতেন, ঘুম থেকে হয়তো উঠতে ইচ্ছে করছে না, বুট জুতো পরতে ইচ্ছে করছে না, তাও যেতে হচ্ছে। তো একই রকম অধ্যবসায় দেখিয়ে 21 সাল থেকে উনি ডেলি প্যাসেঞ্জারি শুরু করেন। একবার যদি বাংলায় নির্বাচন হয় ব্যাস, তাহলেই তাকে ডেলি প্যাসেঞ্জারি করতে হবে, কারণ বাংলাটা জিততে হবে। এবং সেই ডেলি প্যাসেঞ্জারি করতে গিয়ে তিনি নানা রকম কেলেঙ্কারি করেছেন। সে একটা বিখ্যাত কবিতা পড়েছিলেন, সেটা একটা সেই সময় খুব ভাইরাল হয়েছিল, পায়ের বেগে পদ কেটে যায়। তো শুনতে আপনাদের খারাপ লাগে, কিন্তু অধ্যবসায়টার কথা মাথায় রাখতে হবে। তিনি বলার চেষ্টা তো করেছিলেন, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তাতে কিছু লাভ হয়নি। তাই এবার ঠিক করেছেন যে এইটুকু আর বাদ নয়, অধ্যবসায় দিয়ে ওই জায়গা থেকে উঠে তিনি যেখানে পৌঁছেছেন, তারপর কঠোর পরিশ্রম করে ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি সমস্ত দখল করে গোটা ভারতে রাজত্ব কায়েম করেছেন। তারপরে বাংলাকে ছেড়ে রাখা যাবে না, তার জন্য যা করতে হয় তাই করতে হবে। তাই এবার তিনি ঠিক করেছেন তিনি বাঙালি হবেন, এবার তাকে বাঙালি হতেই হবে। তো তারপর যেটা হচ্ছে যে তার প্রতিজ্ঞা দৃঢ়, তার মনোবল অটুট, কিন্তু সারা জীবনে তো চাষবাস নেই। এবার চাষবাস নেই, লাঙল নিয়ে যদি কেউ মাঠে নেমে পড়ে তাহলে যা হবার তাই হচ্ছে। গরুতে এসে গুতিয়ে দিচ্ছে, গরু বলাটা ঠিক নয়, গোমাতা বলতে হবে। গরুতে এসে গুতিয়ে দিচ্ছে, গায়ে হয়তো শুঁয়োপোকা পড়ে যাচ্ছে, পায়ে পোকামাকড় কামড়ে দিচ্ছে, মাথায় চড়ুই পাখি এসে ঠক্কর দিয়ে যাচ্ছে, এসব নানা জিনিস হচ্ছে। কিন্তু এখানে যেটা মনে রাখতে হবে তার গুণটা, তার জেদ কিন্তু সেই একই। যাই হোক, যতই পাখালিনা মাথার উপর উড়ে বর্জ্য পদার্থ শরীরের ওপর ত্যাগ করে যাক না কেন, বাঙালি কিন্তু হয়েই ছাড়ব। তো সেই করতে গিয়ে আবারও প্রচণ্ড ল্যাজে গোবরে বা গোমাতার বর্জ্য পদার্থ ল্যাজে গিয়ে লাগছে, যাচ্ছে তাই কাণ্ড। এই করতে গিয়ে বাঙালি হতে গিয়ে একবার বঙ্কিমদা বলে ফেলেছেন, যেন ওনার স্বয়ং মাস্তুতো ভাই। তো বাঙালি হওয়াটা তো সোজা না, বাঙালিদের ভাষা মোটেই ভালো না, কে কাকে কখন দাদা বলবে। এই যে শেয়ালদা বলা হয়, শেয়ালদা কিন্তু আপনার ভাই শেয়াল, তাকে আপনার বড়দা শেয়াল, তাকে আপনি ডাকছেন শেয়ালদা বলে তা নয়, এটা এমনিই দা।
আবার নানা জায়গায় রামদা ধরুন, উনি যে এক ভদ্রলোকের নাম যিনি রামায়ণে আছেন তার নাম রাম, এবং তার ভাই লক্ষণ তাকে রামদা বলে ডাকছে, এরকম কিছু না। ফলে বাংলা ভাষাটা একটা যাচ্ছে তাই ভাষা, সেটা বলতে গেলে খুব কেলেঙ্কারি হবে। তো তাই তিনি বঙ্কিমকে বঙ্কিমদা বলে ফেলেছেন, ভুল বলেছেন, কিন্তু দোষের কিছু নেই। আপনাদের দেখতে হবে যে এখানে গুঁটা কী। তো তারপর তার খেয়াল নতুন জিনিস এসছে যে বঙ্কিম প্রিয়তা দেখাতেই হবে, বা বলা উচিত বঙ্কিমদা প্রিয়তা দেখাতেই হবে। তো কাজেই তিনি একটা ফতোয়া জারি করে দিয়েছেন যে বন্দে মাতরম গানটা ওই ছোট্ট দুস্তবক গাইলে হবে না, পুরোটা গাইতে হবে। তো সেই গাইতে গিয়ে আবার আরেক দফা কেলেঙ্কারি, উনি নিজে তো বটেই, ওর সাঙ্গপাঙ্গরা সবাই আবার নাকানি চোবানি। কারণ পুরো গানটা ওরা জানতেন না খুব সম্ভবত যে ওটা বাংলা গান নয়, ওটা সংস্কৃত ভাষায় লেখা। তো সংস্কৃত নিয়েও তো চাষবাস বিশেষ নেই, বাংলা নিয়েও চাষবাস নেই, সংস্কৃত নিয়েও চাষবাস নেই, কী করে এবার থাকবে? বন্দে মাতরম তো চিরকালই কংগ্রেসের স্লোগান ছিল। তো ওনাদের যারা পূর্বসূরি বা এখনও যেটা আছে আরএসএস, তো তারা তো কোশ্চিনকালেও বন্দে মাতরম গায়নি। এটা তাদের নানা রকম কীর্তি কাহিনী আছে ব্রিটিশ জমানায়, সেখানে ঢুকবো না। বন্দে মাতরম তারা গায়নি, চাষবাস ছিল না, ফলে তাতে তো ভুল হবে। তার চেয়েও বড় কথা হচ্ছে ওটা শুধু সংস্কৃত নয়, প্রচণ্ড সন্ধি সমাস দেওয়া কঠিন একটা সংস্কৃত, সপ্তকোটি কণ্ঠ কলকল নিনাদ করালে। তো এই কি এমনি এমনি উচ্চারণ করা সম্ভব? এ তো রীতিমতো জিভ ছোলা লাগবে। তো ধোকলা খাওয়া জিভে জিভ ছোলা লাগিয়ে অধ্যবসায়টা দেখুন, সেটাই উনি অভ্যাস করে চলেছেন, এবং উনি একানন্দ সবাই মিলে অভ্যাস করে চলেছেন। এই দুদিন আগে ওই গানটা পুরোটা গাইতে ওনারা পারলেন না, ওনাদের যে কারিয়াকর্তা যারা বলেন তারা পুরোটা গাইবার চেষ্টা করেছিলেন, কিন্তু পুরোটা গাইতে পারলেন না। দুটো স্তবক গিয়ে সে কি এলোমেলো ভাব, পুরোটাকে গাইবো? গাইতে গেলে যদি কেলোর কীর্তি হয় বলে আর পুরোটা গাইলেন না। তো কথা হচ্ছে যে যদিও ওরা দাবি করেন বেদ উপনিষদ হাবি যাবি, কিন্তু বাংলাটা যেরকম জানেন না, সংস্কৃতটাও একেবারেই জানেন না। তো তাতেও কিন্তু দোষ দেওয়ার কোনো কারণ নেই, কারণ অধ্যবসায়টা আছে, চেষ্টা করছেন। বন্দে মাতরম কোনোদিন গাননি গাওয়ার চেষ্টা করছেন। বাংলা ভেবেছিলেন বন্দে মাতরমকে, বন্দে মাতরম বাংলা নয় সংস্কৃত, তারপরও গেয়ে চলার চেষ্টা করছেন। তো তারপরে যেটা হচ্ছে বাংলা জ্ঞান খুব খারাপ, সংস্কৃত জ্ঞান খুব খারাপ, তার সঙ্গে সাধু সন্ন্যাসী নিয়ে ওদের জ্ঞানও কিন্তু ততই বোঝো। তো একবার উনি কোন একটা গুহায়, আপনারা সেই ছবিটা নিশ্চয়ই দেখেছেন, কোন একটা গুহায় ঢুকে ফটোগ্রাফার নিয়ে গিয়ে পোজ দিয়েছিলেন। তো ওর ধারণা হচ্ছে ওইভাবেই সন্ন্যাসী হওয়া যায়, সঙ্গে ফটোগ্রাফার নিয়ে যেতে হয়, ওইভাবেই সন্ন্যাসী হতে হয়, এবং ওই একবার যদি সন্ন্যাসী হয়ে যায় তো বাঙালিরা তাকে স্বামী বলে ডাকে। তো স্বামীজি তিনিও স্বামী, এবং যেহেতু তার গুরু তিনি সন্ন্যাসী, নির্ঘাত ফটোগ্রাফার নিয়ে গিয়ে কোনো একটা গুহায় ঢুকেছিলেন, তারপর তিনিও স্বামী হয়ে গেছেন। তো সেই জন্যেই আর কি স্বামী রামকৃষ্ণ পরমহংস। জিজ্ঞাসা করলে নির্ঘাত বলবেন যে ওর নামটা হলো, প্রথম নামটা হলো রামকৃষ্ণ, আর পদবিটা হলো পরমহংস। তো এইটা তো গেল ওর কীর্তি, ওর চেলাচামুন্ডারা যাদেরকে উনি বাধ্য করছেন বাংলা শিখতে, একা তো করছেন না, যাদেরকে উনি বাধ্য করছেন বাংলা শিখতে, কি ছাতার মাথা হচ্ছে সে অন্য প্রসঙ্গ, এবং সংস্কৃত করতে তারাও কিন্তু ততই বছর। তো ওনারা বলে দিয়েছেন যে বাংলায় ধর্মকর্ম হয় না, সরস্বতী পুজো হয় না, দুর্গা পুজো কিচ্ছু হয় না, এই বাঙালিকে ধার্মিক করতে হবে, গীতা পাঠ করতে হবে। তাই ব্রিগেড জুড়ে ওনারা গীতা পাঠের আসর বসিয়েছেন। তো সেখানে দেখলাম বিরোধী দলনেতা কোনো মতে একটু ঠোঁট নাড়ছেন আর বসে বসে কান চুল করছেন, মাথায় কিছু ঢুকছে বলে মনে হলো না। তো সেখানে তো প্রচণ্ড কেলোর কীর্তি, সেখানে চিকেন প্যাটিস, অন্য কিছু করতে না পেরে চিকেন প্যাটিস বিক্রেতাকে ধরে ঠেঙিয়ে দিলেন। তো এইটা হচ্ছে গীতা পাঠের অ্যাচিভমেন্ট ওনাদের, তারাও কেলোর কীর্তি করছেন। তো দলের লোকজন তো শুধু নয়, ওনাদের আরও চেলাচামুন্ডা আছে নানা জায়গা জুড়ে। তাদের মধ্যে একজন নাকি খুব যুগান্তকারী ফিল্ম মেকার, তিনি বেঙ্গল ফাইলস না ওই জাতীয় কি একটা সিনেমা বানাতে গিয়েছিলেন। বাংলাতে গিয়ে তিনি দেখালেন যে তিনিও প্রচণ্ড বড় বাঙালি হয়ে গেছেন। কীরকম বাঙালি না, রবীন্দ্রনাথের ভাইয়ের নাম বলে দিলেন অরিন্দম চ্যাটার্জি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের নাম অরিন্দম চ্যাটার্জি, আমরাও জানি না, আপনারাও জানেন না, যেরকম আমরা জানি না যে রামকৃষ্ণ পরমহংস কবে থেকে স্বামী হলেন। কিন্তু কথাটা হচ্ছে যে এই সমস্ত ভুলভ্রান্তি হচ্ছে ঠিকই, হাসি ঠাট্টা করছেন তাও ঠিকই, কিন্তু এই যে কঠোর পরিশ্রম, তো এর তো একটা সম্মান আছে। তো এই যে মরিয়া হয়ে চেষ্টা করছে এবং কিছুই পেরে উঠছে না, এর থেকে একটা জিনিস পরিষ্কার যে বাংলা এরা জয় করতে পারবে না।
এই কাণ্ডটা দেখেই এটা পরিষ্কার। এসআইআর করুক, কেন্দ্রীয় এজেন্সি নামাক যা খুশি করুক, জয়টা করতে পারবে না। কিন্তু কথা হচ্ছে কঠোর পরিশ্রমের তো একটা মূল্য আছে। অলিম্পিকের যে মোটো সেটা তো আপনারা সবাই জানেন যে জয়ে পরাজয়টা বড় কথা নয়, অংশগ্রহণটাই আসল। তা বাঙালি এরা কোনোদিন হতে পারবেন না, বাঙালি হতে পারবেন না, বাংলা জয় করতে পারবেন না। কিন্তু চেষ্টাটা যে করে যাচ্ছেন, যেরকম একটা সময় বর্গীরা চেষ্টা করেছিল যে একটু বাংলাটা জয় করে নেবো, এই যে চেষ্টাটা করে যাচ্ছেন, নিষ্ফল চেষ্টা জেনেও যে প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছেন, অধ্যবসায় দেখিয়ে যাচ্ছেন, এই অধ্যবসায়টার একটু সম্মান দিন। হাসি ঠাট্টা করবেন না, বেশি হাসি ঠাট্টা করতে গেলে কিন্তু কেলেঙ্কারি হবে। তো ওনারা এখন ধোকলা খেয়ে আছেন, নিরামিষ টিরামিষ খান, হয়তো এরপর বাঙালি হতে হবে বলে মাছ খাওয়ার চেষ্টা করলেন। এবং মাছ যদি একবার খেয়ে পেলেন, আমি জানি নিরামিষাশী যারা মাছ খান, খাওয়ার চেষ্টা করেন, তারা বমি টমি করে অসুস্থ হয়ে আর কেলোর কীর্তি হয়। এবং তারপর ঈশ্বর না করুন কেলোর কীর্তি হয়ে যদি কিছু একটা ঘটে যায়, তারপর অঘটন ঘটে, তাহলে কিন্তু আপনারা দায়ী থাকবেন। তো হাসি ঠাট্টা করবেন না, অধ্যবসায়কে গুরুত্ব দিন যেরকম আমি দিচ্ছি। এইটুকুই আজকে আমার বাণী। তো সবাই ভালো থাকবেন। ও তার আগে আরেকটা কথা বলে নিই, ছোট্ট করে এটাও শুনবেন, কেটে দেবেন না। সেটা হচ্ছে যে সমস্ত কিছু এসব সিরিয়াস জিনিসের মাঝখানে আরও কিছু জিনিস হয়ে যাচ্ছে, যেমন বইমেলা হচ্ছে। শুধু কলকাতা বইমেলার পরেও আরও দুখানা বইমেলা হচ্ছে। একটা হচ্ছে কলেজ স্কোয়ারে 21 তারিখেই শুরু, এবং অন্যটা হচ্ছে বিজয়গড়ের লায়েলকা মাঠে, সেটাও 21 তারিখেই শুরু। গুরুচণ্ডালী থাকছে দুটো জায়গাতেই। আপনারা যারা গুরুচণ্ডালীর বইটই দেখতে চান এবং ওই কাছাকাছি এলাকায় থাকেন, অতি অবশ্যই আসবেন। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন এবং অতি অবশ্যই উনিজিকে নমন করবেন, শ্রদ্ধা ভক্তি করবেন। এবং হাসি ঠাট্টা একটু একটু করতে পারেন না তা নয়, করতে অবশ্যই পারেন, কিন্তু তার সঙ্গে অধ্যবসায়ের প্রতি শ্রদ্ধাটা জ্ঞাপন করবেন, নইলে কিন্তু কেলোর কীর্তি হতে পারে। সাবধান করে দিলাম, বলবেন না আমি বলিনি। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।